স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম বাইজি। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ছোট গল্প বাইজি। আনোয়ারি বাই ঘরে ঢুকতেই মনোহর প্রসাদ উঠে দাঁড়ালো, হাত কপালে ঠেকিয়ে অভিবাদন করল। তারপর নিজের মেহেদি পাতার রঙে ছোপানো শাড়িতে হাত বোলাতে লাগলো। আনোয়ারি বাই কার্পেটের উপর বসলেন। মনোহর প্রসাদের মুখোমুখি আজকাল বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারেন না। কোমর টনটন করে, বাতের মরশুম শুরু হয়েছে। ভরা শীতকালে আর উঠে হেঁটে বেড়াতে দেবে না আর কি। মাঝে মাঝে আনোয়ারি বাইয়ের খুব আশ্চর্য লাগে। মনেই হয় না 12 বছর আগে হাঁটু মুড়ে বসে ঘন্টার পর ঘন্টা গান গেয়েছেন। রাত ভোর হয়ে গিয়েছে ঠুংরি আর গজলে। এখন একটা দুটো গান গাইতে গেলেই হাঁপ ধরে। কি ব্যাপার ভাই সাহেব, ভোর ভোর যে? আনোয়ারি বাই চুল সরু খাঁজ ফেললেন কপালে। এত ভোরে ঘুম ভাঙানোতে মেজাজ খুশ নয় মোটেই। একটা জরুরি খবর ছিল। মনোহর প্রসাদ দাড়ি ছেড়ে হাঁটুতে হাত বোলাতে আরম্ভ করলো, মুখে একটু হাসি হাসি ভাব। আগের দিনে ঠিক এইভাবেই মনোহর প্রসাদ খবর আনত। ছিপছিপে ফর্সা চেহারা, হাতের ছোঁয়ায় তবলা যেন কথা বলতো। মুজরো নিয়ে বাইরে যাওয়ার সময় আনোয়ারি বাই সবসময় মনোহর প্রসাদকে সঙ্গে নিয়ে যেতেন। ঘাড় হেট করে সব সময় কাজ করে যেত। আনোয়ারি বাইয়ে শুধু তবলজিই ছিল না মনোহর প্রসাদ, এধার ওধার থেকে খবরের টুকরো সেই সংগ্রহ করত। আজ রায়বেরেলির খান সাহেব এসেছেন, এখানে থাকবেন সপ্তাহখানেক। খান সাহেব ঠুংরির বড়ই ভক্ত। দেখি একবার যোগাযোগ করে। কাল পরশু আপনার কোনো বায়না নেই তো কোথাও? মনোহর প্রসাদ জিজ্ঞাসু দৃষ্টি মেলে চাইতো আনোয়ার বাইয়ের দিকে। বায়নার কোথায়? আনোয়ার বাই ঘাড় নাড়াতেন। বায়না থাকলে আর তুমি জানতে পারতে না? তা ঠিক। মনোহর প্রসাদও ঘাড় নেড়েছে। এমনই নানা খবর। আজ রাতে মির্জা হোসেন আসবেন গান শোনাতে সন্ধ্যার ঝোঁকে। মনোহর প্রসাদ সংবাদ আনল। আজ রাতে? সর্বনাশ! বিস্ময়ে আনোয়ারি বাই চোখ কপালের মাঝ বরাবর তুলেছেন। আজ যে ডাক্তার জনার্দন শুকুল আসবেন, 3 দিন আগে খবর পাঠিয়েছিলেন। ও ঠিক আছে, নিস্পৃহ গলায় উত্তর দিয়েছেন মনোহর প্রসাদ। আমি তাকে বারণ করে এসেছি, বলেছি আপনার তবিয়ত খারাপ, দিন 7 পরে আসর বসবে। কিন্তু কাজটা কি ঠিক হলো ভাই সাহেব? আনোয়ারি বাই আমতা আমতা করেছেন। মির্জা হোসেন কাল সকালে হায়দ্রাবাদ ফিরে যাচ্ছেন। বছরখানেকের আগে আর এমুখ হবেন না। আর শকুল সাহেব তো ঘরের লোক। আনোয়ারি বাই রাজি। কোনোদিন মনোহর প্রসাদের কথার ওপরে তিনি কথা বলেননি। এটুকু জানতেন, মনোহর প্রসাদ যা করবেন আনোয়ার বাইয়ের ভালোর জন্যই করবেন। নিজের দিকে চাইবেন না, গায়েও মাখবেন না দুঃখ কষ্ট। শুকুল সাহেবের চেয়ে মির্জা হোসেন পয়সা কম ঢালবে বলে নয়। হোসেন সাহেব গানের অনেক বেশি সমজদার। ঠিক জায়গায় তারিফ করতে জানেন, বুঝতে পারেন গলার সূক্ষ্ম কাজের কেরামতি। শুকুল সাহেবের এসবের বালাইনি। গান শুরু হতেই তাকিয়া ঠেস দিয়ে শুয়ে পড়েন। ঠিক গান শেষ হবার সময় সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ঘাড় নেড়ে বলেন, ক্যা বাত ক্যা বাত। বড় মিঠে গলা বাইজির, ভারী মিঠে। আজ নিশ্চয়ই এসব কথা বলতে আর মনোহর প্রসাদ আসেনি। গান ছেড়ে দিয়েছেন আনোয়ার বাই। মনোহর প্রসাদও তবলা ছোঁয় না। গান বাজনার সম্পর্ক নেই, কিন্তু হৃদয়ের সম্পর্ক ঘোচেনি। সুযোগ পেলেই মনোহর প্রসাদ ঘুরে যায় একবার। পা মুড়ে বসে ফেলে আসা সুখ দুঃখের গল্প চলে। জামানা বিলকুল বদলে গেছে, সে সম্বন্ধে আক্ষেপ। আনোয়ার বাই বিস্মিত হলেন, হেসে বললেন, আর জরুরি খবরে দরকার কি ভাই সাহেব? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এবার যা কিছু জরুরি খবর আসবে তা একেবারে ওপর থেকে। মনোহর প্রসাদ এ কথার কোনো উত্তর দিলেন না। মাথা নিচু করে কার্পেটের ওপর একটা ফুল খুঁড়তে খুঁড়তে আস্তে আস্তে বললেন,
মতি এসেছে শহরে। মনোহর প্রসাদের কথার টুকরো কানে যেতেই আনোয়ারি বাই টান হয়ে বসলেন, একটা হাত রাখলেন কানের পাশে। মনোহর প্রসাদের দিকে ঝুঁকে পড়ে বললেন, কে কে এসেছে শহরে? মনোহর প্রসাদ মাথা তুলল, গলাও চড়ালো একটু। মতি এসেছে, মতি। খবরের কাগজে বেরিয়েছে, মেজর বর্মা লখনৌতে বদলি হয়েছেন। বুঝতে বেশ একটু অসুবিধা হলো আনোয়ার বাইয়ের। অস্পষ্ট কতগুলো হিজিবিজি রেখা, অর্থহীন, সামঞ্জস্যহীন। বিড়বিড় করে উচ্চারণ করলেন কিছুক্ষণ, মতি, মতিবাই, মতিবাই এসেছে শহরে। 2-1 দিনের কথা নয়, 1.5 যুগের বেশি। তখন কত বয়স মতির? বড়জোর 5 কি 6। দুপাশে বেনি দোলানো, রঙিন সালোয়ার পাজামা পরা ফুটফুটে একটা মেয়ে। ছুটে ছুটে বেড়াতো এ বাড়ি থেকে ও বাড়ি। দুনিয়ার লোকের সঙ্গে দোস্তি চেয়ে চেয়ে আনোয়ার বাইয়ের আশার মিটত না। কোনোদিন যে মনের মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল আনোয়ার বাই, পাতানো নয়, সত্যিকারের স্বামী স্ত্রী। পরের যুগের গজল ঠুংরি খেয়ালের সুরে বাঁধা জীবন নয়, পা ফেলা নয় তবলার বোলের তালে তালে। মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখে ঘেরা জীবন, সামাজিকতার গণ্ডির মধ্যে সাবধানে পা ফেলে চলা। মতি আনোয়ার বাইয়ের সেই ফেলে আসা জীবনেরই চিহ্ন। শুধু মাঝে মাঝে আনোয়ারি বাই চমকে উঠতেন, আগুন জ্বলে উঠত মাথায়। যখন 2-1 জন গানের ওস্তাদ, আশেপাশে 2-1 জন রসিক আদমি মতিকে আদর করতে করতে বলতো, আরে কেন আনোয়ারি, এবার মেয়েকে গান বাজনা শেখাতে আরম্ভ করো। এখন থেকে শুরু করলে তবে বয়সকালে মায়ের মতো মিঠে গলা পাবে, নাম রাখবে লখনোরা। মুখে আনোয়ারি বাই কিছু বলেনি, কিন্তু মনে মনে শিউরে উঠেছেন। মানুষজন সব সরে যেতে, বাড়ি খালি হয়ে যেতে মতিকে বুকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছেন। মতির ঠোঁটে গালে চুমু খেতে খেতে বলেছেন, না, তোকে আমি কিছুতেই এ পথে নামতে দেব না, কিছুতেই না। মনের ইচ্ছেটা আড়ালে ডেকে মনোহর প্রসাদকে বলেও ছিলেন অনেকবার, মতিকে আমি সরিয়ে দিতে চাই এখান থেকে। নাচ গান হই হল্লা এসব ওর জীবনে যেন কোনোদিন না আসে। মনোহর প্রসাদ আশ্চর্য হয়ে গিয়েছিল, এ আবার কি কথা? আনোয়ারি বাইয়ের মেয়ে গান বাজনা শিখবে না? বেনারসে গিয়ে মালা জপবে বসে বসে? তীর্থধর্ম শুরু করবে উঠতি বয়সে? তীর্থধর্ম করবে কেন এই বয়সে? সংসার করবে, মনের মানুষের সঙ্গে ঘর পাতবে। নিজের ফেলে আসা সাজানো সংসারের কথা ভেবেই আনোয়ারি বাই উদ্গত নিঃশ্বাস চাপলেন। ঘর সংসার করবে মেয়ে, তা বেশ, কিন্তু জেনে শুনে চকের আনোয়ারি বাইয়ের মেয়েকে কে এগিয়ে আসবে বিয়ে করতে? ও না ফেলে কে মাথায় ঘুমটা দেওয়াবে? 2-1 জন কাঁচা বয়সের কচি ডানা মেলে সবে উঠতে শেখা ছোকরা হয়তো রাজি হলেও হতে পারে। বিয়ের ভরং করে নিয়ে গিয়ে ফুর্তি করবে কদিন, তারপর শখ মিটলে কিংবা বাপের দেয়া মাসোহারা বন্ধ হয়ে গেলে পালাবে ফেলে মতিকে। তখন কাজটা অতটা সোজা নয়, তা আনোয়ারি বাই ভালোই জানেন। আর জানেন বলেই মনোহর প্রসাদকে ডেকেছেন শলা পরামর্শ করতে। একটা উপায় আছে। আনোয়ারি বাই এগিয়ে এসে একটা হাত রাখলেন মনোহর প্রসাদের হাতের ওপর। কি উপায়? মনোহর প্রসাদ নড়ে চড়ে সোজা হয়ে বসল। বার কয়েক ঢোক গিললেন আনোয়ারি বাই। কপালে জমে ওঠা ঘামের বিন্দু সুরভিত রুমাল নিয়ে মুছে নিলেন। তারপর বললেন, এমন করা যায় না ভাই সাহেব। মতি আনোয়ার বাইয়ের মেয়ে নয়, ছেলেবেলায় বাপ মাহারা কোনো অনাথ, 3 কুলে কেউ দেখবার নেই। কোনো ভদ্রলোক যা ছেলে পিলে স্বাদ, অথচ ভগবান তাকে দেননি কোলে, তেমন কেউ মতিকে নিতে পারে না, নিজের মেয়ের মতো মানুষ করতে পারে না। সর্বনাশ, বিলিয়ে দেবেন মেয়েকে। কিন্তু মেয়েকে ছেড়ে আনোয়ারি বাই বাঁচবেন কি করে? আনোয়ারি বাই বাঁচতে চায় না, মেয়েকে বাঁচাতে চায়। আনোয়ার বাইয়ের গলা ধরা ধরা। মনোহর প্রসাদ বোঝাতে চেষ্টা করলো ব্যাপারটা আনোয়ারি বাই ভালো করে ভেবে দেখুন আগে। হঠাৎ উচ্ছ্বাসের ঘোরে এমন একটা কাজ করলে আফসোসের অন্ত থাকবে না। শেষ জীবনে যখন পঙ্গুত্বের অভিশাপ নামবে, দেহ জরাগ্রস্ত হবে, হাজার চেষ্টাতেও গলায় মিঠে সুর ফুটবে না, তখন সেই মেয়েকে আশ্রয় করেই তো বাঁচতে হবে। এরই রোজগারে দিন কাটাতে হবে। আর কি অবলম্বন থাকবে অন্য কিছু?
অবলম্বন? আনোয়ারি ভাই হাসলেন করুণ হাসি। মনোহর প্রসাদের দিকে চেয়ে বললেন, শেষ জীবনে মেয়ের চেয়ে আরো বড় কিছু অবলম্বনের খোঁজ করবো ভাই সাহেব। সারা জীবন তো ছিনিমিনি খেললাম নিজেকে নিয়ে, তখন মালেকের কথা ভাববো, তার হাতেই ছেড়ে দেব নিজেকে। এর উপরে আর কথা চলে না। তবুও মনোহর প্রসাদ একবার শেষ চেষ্টা করলো, কিন্তু মতি থাকতে পারবে আপনাকে ছেড়ে? আনোয়ার ভাই আবার হাসলেন। মানুষের পরমায়ুর কথা কেউ বলতে পারে? হঠাৎ যদি মারাই যায় আনোয়ার ভাই, তাহলে তো আমাকে ছেড়ে থাকতে হবে মতিকে। হাজার কাঁদলেও আমাকে ফিরে পাবে না। না ভাই সাহেব, ভেজা ভেজা স্বর, একটা বন্দোবস্ত করতেই হবে। মতিকে আমি এ নরকে বাড়তে দেব না। ওকে কোথাও সরিয়ে দিতেই হবে, তুলে দিতে হবে কোনো ভদ্র মানুষের হাতে। মনোহর প্রসাদ ঘাড় নেড়েছিল বটে, কিন্তু কোনো সুবিধে করতে পারেনি। কিন্তু আনোয়ারি ভাই ভোলেনি কথাটা। গান বাজনার শেষে ক্লান্ত দুটি চোখ তুলে সেই এক মিনতি জানিয়েছিলেন মনোহর প্রসাদকে, আর দেরি নয়, মেয়ে বড় হচ্ছে, বুঝতে শিখছে, যা কিছু করতে হবে এই বেলা করতে হবে। একটু বড় হয়ে গেলে তাকে ওপরানো খুব মুশকিল হবে। মাটির গভীরে যখন গাছের শিকড় চলে যায়, ডালপালা বিস্তৃত হয় দিকে দিকে, তখন টানাটানি করতে গেলে ক্ষতিই হয়। লগ্নতে সেরকম কেউ না থাকে মনোহর প্রসাদ আশেপাশে ঘুরে দেখুন, ঘোরবার সব খরচ আনোয়ার বাই দেবেন। কিন্তু আর দেরি নয়, বরাত ভালো মনোহর প্রসাদের। এদিক ওদিক ঘুরতে হয়নি, কাছে পিঠেই খোঁজ পাওয়া গেল সুন্দরবাগের নতুন এক ভদ্রলোক এসেছেন স্ত্রীকে নিয়ে। যে বাড়িতে উঠেছেন সেই বাড়িওয়ালা মনোহর প্রসাদের দোস্ত। কথায় কথায় ব্যাপারটা তার কাছ থেকেই জানা গেল। ভদ্রলোক সরকারের বড় চাকুরি, সারা ভারতবর্ষে চাকরির অন্ন ছড়ানো, ঘুরে ঘুরে সেই অন্ন খুঁটে তুলতে হয়। বছর 3 পর বদলি হন এক জায়গা থেকে আর এক জায়গায়। পয়সা করি, ইমান ইজ্জত সব আছে, কেবল সুখ নেই। বছর 4 ফুটফুটে একটি মেয়ে ছিল। আজমগড়ে 2 দিনের জ্বরে মেয়েটি শেষ। চিকিৎসার সুযোগও পাওয়া গেল না। সেই থেকে ভদ্রলোকের স্ত্রী অনবরত কাঁদেন আর অভিশাপ দেন ভগবানকে। ভদ্রলোক এসব কিছু করেন না। অফিসের সময়টুকু ছাড়া চুপচাপ ঘরে বসে থাকেন দরজা জানলা বন্ধ করে। মনোহর প্রসাদ আসমানের চাঁদ পেয়ে গেল হাতের মুঠোয়। তাকলিফ করে আসমানে চড়তে হলো না, চাঁদ নিজেই যেন নেমে এসে ধরা দিল। দোস্তের মারফত আলাপ হলো। প্রথম প্রথম 2-1টা সান্ত্বনার মোলায়েম কথা, মিঠে মিঠে উপদেশ, দুনিয়ার কিছু স্থায়ী নয় সে সম্বন্ধে দার্শনিক আলোচনা। তারপর আস্তে আস্তে কথাটা পারল, খুব সাবধানে। ভদ্রলোক কিছুক্ষণ চেয়ে রইলেন মনোহর প্রসাদের দিকে, তারপর ধীর গলায় বললেন, কিন্তু যাদের মেয়ে তারা ছাড়বে কেন? মনোহর প্রসাদ কপালে হাত চাপড়ালেন। বাপ গেছে অনেক দিন, মা যে অবস্থায় আছে, দুবেলা 2 রুটিও দিতে পারছে না মেয়েকে। কোনোদিন দেখব মা আর মেয়ে দুজনেই খতম হয়ে গেছে, নয়তো মা কি আর অত সহজে ছাড়তে চায় মেয়েকে? ভদ্রলোক উঠে গিয়ে ভেতরে গেলেন, বোধহয় পরামর্শ করলেন স্ত্রীর সঙ্গে। তারপর বাইরে এসে বললেন, একবার দেখাতে পারেন মেয়েটাকে? বহুত খুব। বলেন তো কালই নিয়ে আসতে পারি। বেশ, তাই নিয়ে আসবেন। সোজা মনোহর প্রসাদ আনোয়ারি বাইয়ের সঙ্গে দেখা করল, সব ঘটনা জানালো। পরের দিন সকালে মতিকে নিয়ে যাবে তাও বলল। মনোহর প্রসাদ ভেবেছিল সব ঠিকঠাক হলে আনোয়ারি বাই বোধহয় রাজি হবে না, প্রাণ ধরে ছাড়তে পারবে না মেয়েকে। কিন্তু আনোয়ারি বাই একটু আপত্তি করল না, সামান্য বাধাও দিল না। কেবল বললেন, লোক বেশ ভালো তো ভাই সাহেব, মতির কোনো কষ্ট হবে না তো? নিজের পেটের মেয়ে হারিয়েছে, এখন যাকে নেবে তাকে নিজের মেয়ের মতোই মানুষ করবে। আর তাছাড়া লোকটা তো খুবই ভদ্র, খানদানি ঘরের ছেলে, শুনলাম লেখাপড়াও খুব জানে। আনোয়ারি ভাই আর কিছু বললেন না। কিন্তু পরের দিন মনোহর প্রসাদ মতিকে নিতে গিয়ে তো অবাক। দামি সালোয়ার, দোপাট্টা, পায়জামায় ঝলমল করছে মেয়ে, গলায় মুক্তোর মালা, কানে পান্নার দুল, পায়ে ভেলভেটের নাগরা জুতো। সর্বনাশ! এই বুঝি অভাব অনটনে দিন কাটানো মেয়ের পোশাকের বহর? কথাটা মনোহর প্রসাদ বলল আনোয়ারি বাইকে। এত সব দামি জামা গয়না পরিয়েছেন কেন? গরিবের মেয়ে, এই কথাই তো জানানো হয়েছে।
এই এতক্ষণ পরে একটু যেন ছলছলিয়ে এলো আনোয়ার বাইয়ের চোখ, ভিজে ভিজে গলা। সব খুলে ফেলবো? মনোহর প্রসাদ ভাবল 2-1 মিনিট, তারপর বলল, সালোয়ার পাজামা না হয় থাক, গয়নাগুলো খুলে নিতে হবে। আনোয়ারি বাই এক এক করে সব খুলে নিলেন। মেয়েকে সারা রাত ধরে বুঝিয়েছেন। নতুন জায়গায় গিয়ে বেফাস কিছু না বলে ফেলে মেয়েটি, যাতে কান্নাকাটি না করে। বাইরে যাবেন আনোয়ারি বাই তীর্থধাম করতে, সেখানে ছোট ছেলে মেয়েদের যেতে নেই, ফিরে এসে মতিকে তিনি নিয়ে আসবেন। এই কথাটাই তিনি বোঝালেন মতিকে। কার কাছে যাব মা? মতি অবাক গলায় জিজ্ঞাসা করেছে। তোমার কাকা কাকির কাছে, দেখবে কত যত্ন করে তারা তোমায়, ভালোবাসবে, জিনিস কিনে দেবে। মতি আর কথা বলেনি। এখানে মায়ের সঙ্গে তার সম্পর্ক কমই, মাঝে মাঝে আনোয়ারি বাই শহরে যান মুজরো নিয়ে, খুব দূরে কোথাও নয়, ধারে কাছে, কানপুর, বেরিলি, ফায়জাবাদ। সেই সময় মতি থাকে বুড়ি ঝির কাছে। এখানে থাকলেও আনোয়ারি বাই ধারে কাছে ঘেঁষতে দেয় না মেয়েকে। গান বাজনার আসরে এসে তার কাজ নেই। সারেঙ্গি সুর আর তবলার বলে শুধু সুর নয়, বিষও আছে। একবার নেশা ধরলে আর রক্ষে নেই। মতিকে নিয়ে যাওয়ার সময় ধারে কাছে আনোয়ারি বাইকে দেখা গেল না। এদিক ওদিক চেয়েও মনোহর প্রসাদ তার খোঁজ পেলেন না। ভদ্রলোকের নাম ব্রজবিলাস সাক্সেনা। আদি নিবাস মুজফ্ফরপুর। বিলেতে ছিলেন বছর 4। স্ত্রী পর্দানসীন নয়, কেবল আনকোরা শোক পেয়ে বাইরে বেরোনা বন্ধ করেছেন। মতিকে দেখে ব্রজবিলাসবাবু স্ত্রী পর্দা ঠেলে সদরে চলে এলেন। 2 হাতে মতিকে বুকের মধ্যে চাপটে ধরে ভেঙে পড়লেন কান্নায়। ব্রজবিলাসবাবু কাঁদলেন না বটে, কিন্তু তার মুখ চোখের ভাব দেখে মনে হলো মেয়ের শোকটা আবার নতুন করে যেন দেখা দিল তার মধ্যে। কথা হলো মনোহর প্রসাদ বিকালে এসে মতিকে নিয়ে যাবে। আবার পরের দিন সকালে মতির জামা কাপড় বিছানাপত্র যা আছে সব শুদ্ধ নিয়ে আসবে, সেই সঙ্গে মতিকেও। যাওয়ার সময় ব্রজবিলাসবাবু মনোহর প্রসাদের কাছে এসে দাঁড়ালেন। একটা কথা ছিল। বলুন। কিছু টাকা ওর মাকে দিতে চাই, যদি আপনি নিয়ে যান সঙ্গে করে। মনোহর প্রসাদ 2 হাত জড়ো করে বিনীত গলায় বলল, কসুর মাফ করবেন, টাকা নিতে ওর মা হয়তো রাজি হবেন না, তাহলে মেয়েকে বিক্রি করার সামিলই হবে। মেয়েকে মানুষ করে তুলুন আপনারা, তাতেই উনি খুশি হবেন। তারপর থেকে মেয়ের সঙ্গে আর আনোয়ারি বাইয়ের কোনো দেখা হয়নি বটে, তবে খোঁজ খবর পেয়েছেন মনোহর প্রসাদের মারফত। বছর 3 পরেই ব্রজবিলাসবাবু বদলি হন মিরাটে। সেখান থেকে দেরাদুন ছুঁয়ে গেলেন আগ্রা। সব জায়গা থেকেই চিঠিপত্রে যোগাযোগ রেখেছিলেন মনোহর প্রসাদের সঙ্গে। চিঠিতে বেশিরভাগই মতির কথা। মতির মা যে বাইজি ছিলেন সে কথা মতির কাছ থেকে তারা সংগ্রহ করেছেন, কিন্তু তাদের তাতে কোনো আক্ষেপ নেই। পিছন দিকে তাকাতে তারা চান না। পুনর্জন্ম হয়েছে মতির। আনোয়ারি বাইয়ের মেয়ে নয় মতি আজকে আর, এখন সে মতি কুমারী সাক্সেনা, ব্রজবিলাস সাক্সেনা সিনিয়র অফিসারের একমাত্র মেয়ে। তারপর বছর কয়েক আর কোনো খবর নেই। পুরনো ঠিকানায় চিঠি দিয়েও মনোহর প্রসাদ কোনো উত্তর পায়নি। হঠাৎ চিঠি এলো। লিখেছেন মায়াবতী সাক্সেনা, ব্রজবিলাসের বিধবা স্ত্রী। সামনের মাসে মতির বিয়ে আর্মি অফিসার মোহনচাঁদ বর্মার সঙ্গে। তার স্বামী হঠাৎই মারা গেছেন অফিসের টেবিলে হার্টফেল করে। এই বিয়েতে মনোহর প্রসাদ অনুগ্রহ করে যদি পায়ের ধুলো দেন তো সবাই কৃতার্থ বোধ করবে। মনোহর প্রসাদ যেতে পারেনি, কিন্তু আনোয়ারি বাইকে পড়িয়ে শুনিয়েছিল সেই চিঠি। তখন আনোয়ারি বাইয়ের অবস্থা পড়তির মুখে, রোগ ধরেছে। লোকের আসা যাওয়া অনেক কম, প্রায় খালিই পড়ে থাকে জলসাঘর। বাড়ি ভাড়াও কিছু কিছু বাকি পড়েছে। ভাবছেন সরে গিয়ে অন্য কোথাও ছোট বাড়ি ভাড়া করবেন, চকের আরো ভেতর দিকে। সেদিন বাক্স হাতরে একটা মুক্তোর মালা বের করেছিলেন আনোয়ারি বাই। ঝুটা নয়, খাঁটি মুক্তো, বোম্বাইয়ের আমিল মকবুল আলীর উপহার। খুব বড় বড় জায়গায় যেতে আসতে আনোয়ারি বাই গলায় দিতেন। মতির বিয়েতে সেটাই পাঠিয়ে দিলেন। বিয়েতে মনোহর প্রসাদ যায়নি, কিন্তু 5 দিন পরে বিয়ের বিস্তারিত বিবরণ পড়েছিলেন খবরের কাগজের পাতায়। খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল, সে খবরও মনোহর প্রসাদ আনোয়ারি বাইকে শুনিয়েছিলেন। আজকাল কি যে হয়েছে আনোয়ারি বাইয়ের, বোধহয় বয়স হয়েছে বলেই। একটুতেই জল জমা হয় চোখের কোণে, 2টো ঠোঁট থরথরিয়ে কাঁপে, আর ঠিক বুকের বাঁ পাশে অসহ্য যন্ত্রণা।
নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়। আনোয়ারি বাই বিড়বিড় করে বললেন, একবার মতিকে দেখতে বড্ড ইচ্ছে করছে, দূর থেকে একটু দেখে আসা যায়? মনোহর প্রসাদ একথার কোনো উত্তর দেননি। অবশ্য কিন্তু মেয়ে সুখী হয়েছে, ভালো ঘরে ভালো বরে পড়েছে, এই তো যথেষ্ট। চোখে দেখতে যাওয়া মানেই তো মায়া বাড়ানো আর কষ্ট পাওয়া। মনোহর প্রসাদ লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে গিয়েছিল। তারপর কয়েক বছর আর কোনো খোঁজ খবর নেই। কোনো চিঠিপত্রও দেননি মায়াবতী সাক্সেনা। মাঝে মাঝে দেখা হলেই আনোয়ারি বাই বলেছেন, আর কটা দিন তো বাঁচবো, যাওয়ার আগে বড় দেখতে ইচ্ছা করছে মতিকে। মনোহর প্রসাদ আমল দেননি। বলা যায় না, মেয়ে মানুষের মন। এমনিতে আনোয়ারি বাই খুব শক্ত, বাইরে কাঠিন্যে দুর্ভেদ্য আবরণ, কিন্তু চোখের সামনে নিজের মেয়েকে দেখতে পেলে সে নির্মুখ হয়তো খসে পড়বে, কেঁদে ফেলবে আনোয়ারি বাই। অযথা একটা গোলমালের সৃষ্টি হবে। আর্মি অফিসার মোহনচাঁদ বিরক্ত হবেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াও বিচিত্র নয়। হঠাৎ সকালে খবরের কাগজটা উল্টাতে উল্টাতে মনোহর প্রসাদের চোখ পড়ে গেল। বারবার করে পড়ল খবরটা, কাগজটা চোখের কাছ বরাবর নিয়ে। তারপরই খবরটা নিয়ে গেল আনোয়ারি বাইয়ের কাছে। মেজর মোহনচাঁদ বর্মা জলন্ধর থেকে বদলি হয়েছে লখনৌতে। সামনে সোমবার থেকে নতুন জায়গায় কার্যভার গ্রহণ করবে। আনোয়ারি বাই এগিয়ে এসে একবার মনোহর প্রসাদের দুটো হাত জড়িয়ে ধরলেন। আমি মতিকে একবার দেখব, চুপচাপ দেখে চলে আসব। ওর বাড়ির রাস্তায় বসে থাকবো আমি। ও বাইরে বেরোবার সময় একবার শুধু চোখের দেখা দেখব ভাই সাহেব। এইটুখানি উপকার করতেই হবে, আমি বুঝতে পারছি, আর আমি বেশি দিন নেই। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনোয়ারি বাই ঝরঝর করে কেঁদে ফেললেন। আচ্ছা দেখি। মনোহর প্রসাদ হাত ছাড়িয়ে বাইরে চলে এলো বটে, কিন্তু কথাটা ভুলল না। বিকেলের দিকে টাঙায় চড়ে হাজির হলো। বাদশাবাগও বেশি ঘুরতে হলো না। রাস্তার ওপরেই খাসা ঝকঝকে দুতলা বাড়ি। নিচু পাঁচিল আইভি জড়ানো রাস্তা থেকে পুরো লন নজরে আসে। বাহারে গাছে ছিটে দেওয়া মখমল নরম লন। এগিয়ে গিয়ে তকমা আটা দারোয়ানের সঙ্গেও মনোহর প্রসাদ আলাপ জমিয়ে ফেলল। মেহমান আদমি ঘুরে ঘুরে দেখছে সারা শহর। চমৎকার বাড়ি, যেমন বাড়ি তেমনি ভাগান। ভাগ্যবান মালিকটি কে? মালিক আদবানি সাহেব। দারোয়ানের ভাগ্যে এমন শ্রোতা সচরাচর জোটে না। টুলে বসে আয়েশ করে আস্তে আস্তে বলতে শুরু করলো। উপস্থিত ভাড়া নিয়েছেন মেজর বর্মা। নতুন এসেছেন এখানে, সামনে রবিবার খানা পিনা আছে। শহরে জাঁদরের লোকেদের আমন্ত্রণ, বুঝলে? এখানকার সমাজে পরিচিতি পেতে চান মেজর সাহেবা। বটে। মনোহর প্রসাদ কল্পিত বিস্ময়ে চোখ কপালে তুলল। খানা পিনা হবে কোন হোটেলে? হোটেল কেন, সাহেব এই লনেই বন্দোবস্ত করেছেন। বাইরের লনই তো ভালো। দারোয়ান বিজ্ঞের মতো ঘাড় নাড়ল। তা তো নিশ্চয়ই নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে সাই দিল মনোহর প্রসাদ। তারপর একটু থেমে বলল, বিবিজি নেই বাড়িতে? না সাহেব একা? হ্যাঁ, বিবিজি আছে বই কি, জিনিস কিনতে হজরতগঞ্জে গেছেন। বিবিজি তো সব। তিনি ঘোড়া না সাহেব ঘোরেন? দারোয়ানের গলায় পরিহাস। মনোহর প্রসাদ আর কথা বাড়ালো না, ধন্যবাদ জানিয়ে টাঙায় এসে উঠল। ওই কথাই ঠিক হলো। সন্ধ্যার ঝোঁকে মনোহর প্রসাদ টাঙা নিয়ে আসবে। আনোয়ারি বাই সঙ্গে যাবেন। নিচু পাঁচিল, রাস্তা থেকে দেখা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। আর তেমন হলে বেড়ার কাছে ঘেঁষে দাঁড়ালেই চলবে। দারোয়ানের সঙ্গে আলাপ হয়েছে, ভেতরে না ঢুকতে দিতে পারে, বেড়ার বাইরে দাঁড়ালে আপত্তি করবে না। খানাপিনার ব্যাপার যখন আছে, লনে আলোর বন্দোবস্ত নিশ্চয়ই থাকবে। আনোয়ারি বাইয়ের দেখতে কোনো অসুবিধা হবে না। ঠিক চিনতে পারবে আত্মজাকে। চোখ ভরে শুধু নয়, মন ভরেও দেখতে পাবেন। টাঙায় উঠেই আনোয়ারি বাই অস্বস্তি বোধ করলেন। বুকের বাঁদিকে তীব্র ব্যথা, টনটন করে উঠল চোখের দুটো পাতা। কি হলো, কষ্ট হচ্ছে? মনোহর প্রসাদ আনোয়ারি বাইয়ের দিকে ঝুঁকে পড়ল। না, ঘাড় নাড়লেন আনোয়ারি বাই।
কোনো কষ্ট হচ্ছে না, কেবল বুকের ভিতর অসহ্য দাপাদাপি। আর হবে নাই বা কেন? এত বছর পর মেয়েকে দেখতে পাবেন যে। মেয়েকে দুহাত দিয়ে সরিয়ে দিয়েছেন পঙ্কিল পরিবেশ থেকে, বাইজির ঘৃণ্য জীবন থেকে উন্নীত করেছেন গৃহবধূর পর্যায়ে। তাই বুঝি হৃদয় অধৈর্য হয়ে পড়েছে, অপেক্ষা করতে আর মন চাইছে না। টাঙা যখন গিয়ে পৌঁছলো তখন অতিথি অভ্যাগতরা সবাই এসে গেছে। জোর বাতির নিচে ঝলমলে রঙিন পোশাকের সার। এত দূর থেকেও প্রসাধনের উগ্র গন্ধ পাওয়া গেল। মদিনা সুবাস কিছু কিছু লোককে মনোহর প্রসাদ চিনতে পারল। শহরের সম্ভ্রান্ত পরিবার সব। আমিনাবাদের রিটায়ার্ড জজ কেশরী শুকুল থেকে শুরু করে নবাবের বংশধর আমিন উদ্দিন, সেরা ব্যবসায়ী মিস্টার মোদির পাশাপাশি ব্যাংকের জেনারেল ম্যানেজার হেনরি উড, তাদের সঙ্গে রয়েছেন আত্মীয়ারা। আর তাদের মাঝখানে দেখা গেল মেজর বর্মাকে। ঘুরে ঘুরে তদারকি করছেন, মাঝে মাঝে চোখ ফেরাচ্ছেন বাড়ির দিকে, স্ত্রীর আশার প্রত্যাশায়। আনোয়ারি বাই একদৃষ্টে চেয়ে রইলেন বাড়ির বারান্দার দিকে। ওইখান দিয়েই তো মতি আসবে। আনোয়ারি বাইয়ের আত্মজা, তারই রক্ত মাংসে গড়ে তোলা স্বতন্ত্র সত্তা। হঠাৎ আলোড়ন উঠল অতিথিদের মধ্যে। সবাই দাঁড়িয়ে উঠলেন। মেজর বর্মা এগিয়ে এলেন দু এক পা। পাতলা ফিনফিনে ব্লাউজে কোটি উদ্ঘাটিনী, হালকা সবুজ রঙের আরো পাতলা শাড়ি, অন্তর্বাস দিনের আলোর মতো স্পষ্ট। আঁকা ঠোঁটে কৃত্রিম লালিমা, দুগালে রুজের রক্তিম আমেজ, সুরমাটানা দুই চোখে আয়ত্ত করা দুর্লভ প্রচেষ্টা, চূড়ো বাঁধা একটা চুলের রাশ। চেয়ে চেয়ে দেখলেন আনোয়ারি বাই। সেদিনের সেই মেয়েটি সামান্যতম পরিচয়ও নেই মিসেস বর্মার মধ্যে। শান্ত সুন্দর মেয়েটি কি মন্ত্রে রূপান্তরিত হলো আজকের এই উৎকট বিলাসিনীতে। যে পোশাক পরে আনোয়ারি বাই নিভৃতে বিশেষ কোনো অতিথির সামনে আসতেও লজ্জা পেতেন, কি করে মতি হাজার হাজার অতিথির মাঝখানে এসে দাঁড়ালো সেই পোশাকে? মিসেস বর্মাকে নিয়ে যেন লোফালোফি শুরু হলো। অপূর্ব ভঙ্গিতে মতি এক টেবিল থেকে অন্য টেবিলে সরে সরে যেতে লাগলো। কোথাও কোনো পুরুষের চটুল উক্তিতে নিচু হয়ে তার গালে আলতো করে করাঘাত করে বলল, নটি বয়। আবার কোথাও কোনো পুরুষের বাটন হোল থেকে গোলাপ তুলে নিয়ে নিজের কবরিতে গাঁথল। কারো টেবিলে বসে হেসে গড়িয়ে পড়ল অতিথির গায়ের ওপর। লিপস্টিক রক্তিম ঠোঁট দুটো ফাঁক করে মোহিনী হাসি উপহার দিয়ে আবার সরে গেল অন্য টেবিলে। মনোহর প্রসাদের টনক নড়ল আচমকা মণিবন্ধে টান পড়তে। হাত দিয়ে মুখ ঢেকে আনোয়ারি বাই কান্নায় ভেঙে পড়েছেন। থর থর করে কাঁপছে তার গোটা শরীর। টাঙ্গা অপেক্ষা করছিল। আর দেরি করল না মনোহর প্রসাদ। সাবধানে আনোয়ারি বাইকে ধরে গাড়িতে নিয়ে এলো। কি ভাগ্যিস জোর ব্যান্ড শুরু হয়েছিল লনে। আনোয়ার বাইয়ের উচ্ছ্বাসিত কান্নার আওয়াজ কারো কানে যায়নি। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মনোহর প্রসাদ উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল। এতদিন পরে নিজের মেয়েকে চোখের সামনে দেখলে কষ্ট হওয়া তো খুবই স্বাভাবিক। এই জন্যেই আনতে চায়নি আনোয়ারি বাইকে সে। না না, শরীর আমার খুব ভালো, কিন্তু কি হলো ভাই সাহেব, বাইজির মেয়ে কিনা বাইজি হয়ে রইল। ছেলেবেলা থেকে কাজ ছাড়া করেও রক্তের দোষ ছাড়াতে পারলাম না। পোশাক আশাক, রং ঢং, চালচলন এসবে চকের রাস্তায় দাঁড়ানো বাইজিদেরও তো সে হার মানালো। এ কি হলো ভাই সাহেব আমার, এ আমার কি হলো? দু হাতে মুখ ঢেকে আনোয়ারি বাই আবার কান্নায় ভেঙে পড়লেন। এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ছোট গল্প বাইজি। কেমন লাগলো আপনাদের লিখে জানান কমেন্ট বক্সে। আর হ্যাঁ, অনেকেই আছেন যারা আমার গল্প নিয়মিত শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনো। আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের উৎসাহিত করতে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।